আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডিএমআরসির পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইদর হোসেন তামিম। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলায় তিনটি স্বয়ের উচ্চারণ রয়েছে। একটা হচ্ছে তালব্য স, আরেকটা হচ্ছে মূর্ধন্য স, দন্ত স। মূর্ধন্য সকে অনেকে প্যাটকাটা মূর্ধন্য স বলে, আবার অনেকে মদিনা স বলে। যাই হোক, এটা আঞ্চলিকতার কারণে হয়ে থাকে। তো আমরা এটাকে মূর্ধন্য বলবো, আর এটা হচ্ছে দন্ত ন স। তো এই তিনটি স্বয়ের উচ্চারণ কিভাবে হতে পারে এটা নিয়ে আজকে আলোচনা। প্রথমে আমি একটা এখানে সূত্র লিখেছি, দেখেন যে স্বতন্ত্র তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই তিনটি স যদি স্বতন্ত্র অবস্থায় আসে তাহলে আমাদের এর উচ্চারণ লিখতে হবে তালব্য স। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা যদি লিখি শাসন, এখানে আমরা দুটি স দেখতে পাচ্ছি, তালব্য স আর একটা হচ্ছে দন্ত স। তো এই তালব্য স এটিও স্বতন্ত্র, আর দন্ত স এটাও স্বতন্ত্র। এর কারণ হলো তালব্য স বা দন্ত স কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অবস্থায় নেই, যার কারণে এটিকে আমি স্বতন্ত্র বলছি। আর এই অবস্থায় যদি থাকে তাহলে তালব্য স এবং দন্ত স উভয়ের জন্য আমাদেরকে তালব্য স লিখতে হবে। হ্যাঁ, আমরা এখানে বলছিলাম যে শাসন শব্দটির উচ্চারণ যদি আমরা লিখি তাহলে দাঁড়ায় কি, যে শাসন। তাহলে এখানে দেখলাম তালব্য স-এর জন্য একটা তালব্য স নিয়েছি এবং দন্ত স এর জন্য তালব্য স নিয়েছি। আমরা যদি লিখি শেষ, এর উচ্চারণ লিখতে হবে শেষ। তো এখানেও দেখতে পাচ্ছি তালব্য স এর জন্য তালব্য স লিখে নিয়েছি আর মূর্ধন্য স এর জন্য তালব্য স নিয়েছি, কারণ এই সগুলো ছিল স্বতন্ত্র, ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত অবস্থায় ছিল না, যার কারণে আমরা এখানে সবগুলি তালব্য স করে দিয়েছি। আমরা আরেকটি সূত্র দেখব। তালব্য স এর পর চ, ছ, ব, ম, অন্তস্থীয় জ এবং জ ফলা থাকলে সমান সমান আমাদেরকে তালব্য স লিখতে হবে। তো ভিউয়ার্স, এখানে আমি যে জিনিসটা লিখেছি যে তালব্য স এর পর চ, ছ, ব, ম, অন্তস্থীয় জ এবং জ ফলা থাকলে এই তালব্য স এর উচ্চারণ তালব্য সই হবে। তো আমরা একটি উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যদি আমরা লিখি শিরস্যে, শিরস্যে, এখানে আমরা দেখলাম যে তালব্য স এর সাথে একটা ছ এসেছে, যেটা সূত্র অনুসারে ছিল যে তালব্য স এর সাথে যদি ছ থাকে তাহলে এই তালব্য স এর উচ্চারণ সমান সমান তালব্য সই হবে। তো এর উচ্চারণ যদি আমরা লিখি তাহলে উচ্চারণ হবে শিরস্যে। সুতরাং এখানে আমরা দেখলাম যে তালব্য স এর সাথে ছ থাকার কারণে এই তালব্য স এর উচ্চারণ হলো তালব্য স। এরকম আমরা আরেকটা উদাহরণ যদি দেই, দৃশ্য, আমরা দেখলাম তালব্য স এর সাথে এখানে জ ফলা রয়েছে, সূত্র অনুসারে জ ফলা থাকলে তালব্য স এর উচ্চারণ তালব্য সই হবে। তো এর উচ্চারণ যদি আমরা লিখি দৃশ্য, এখানে স এর দ্বিতীয় উচ্চারণ কেন হলো এটা আমরা আগেই বলেছি যে জ ফলা থাকলে ওই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ হয়, যার কারণে আমাকে স দুইটা লিখতে হয়েছে। এখানে আমার যেটা বলার বিষয় ছিল সেটা হলো তালব্য স এর সাথে জ ফলা থাকলে ওই তালব্য স এর উচ্চারণ তালব্য সই থাকবে। আমরা যদি লিখি শ্বাস, তো এখানে আমরা দেখতে পাচ্ছি তালব্য স ব এর সাথে যুক্ত অবস্থায় আসছে, সুতরাং এই তালব্য স এর উচ্চারণ তালব্য সই হবে। এখানে আমাদের লিখতে হবে শ্বাস। তো দেখা যাচ্ছে তালব্য স এর সাথে আসার কারণে তালব্য স হয়েছে,
তালব্য জফলার সাথে থাকার কারণে তালব্য হয়েছে। এখানে আবার তালব্য বয়ের সাথে আসার কারণে তালব্য হয়েছে। তালব্য এর পর দন্ত ন, রি, র, রফলা, ল। ইত্যাদি থাকলে সমান সমান দন্ত স হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তালব্য স এর পর দন্ত ন, রি, বয়শূন্য র, রফলা, ল এগুলো থাকলে ওই তালব্য স এর উচ্চারণ হয়ে যাবে দন্ত স। একটি উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। আমরা যদি লিখি বিশ্লেষণ, তো এখানে এর উচ্চারণ হবে বিশ্লেষণ, কারণ এখানে তালব্য স ল এর সাথে যুক্ত অবস্থায় আসছে, যার কারণে এখানে আমাকে দন্ত স লিখতে হয়েছে। আমরা যদি আরেকটি উদাহরণ দিই, শ্রাবণ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি তালব্য স র এর সাথে রফলার সাথে যুক্ত অবস্থায় আসছে, সুতরাং এই তালব্য স দন্ত স হয়ে যাবে। এর উচ্চারণ হবে শ্রাবণ। তো আমরা এখানে একটি সূত্র লিখেছি, দন্ত স এর পর ব, ম, অন্ত্যেষ্টিয় জ, জফলা থাকলে সমান সমান তালব্য স হয়, অর্থাৎ দন্ত স এর উচ্চারণ তালব্য স হয়ে যাবে। একটি উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। আমরা যদি লিখি স্বাধীন, তাহলে এর উচ্চারণ কি হয়? স্বাধীন। এখানে যদিও দন্ত স আছে, বফলা থাকার কারণে এই দন্ত স এখানে তালব্য স হয়ে গেছে। আমরা যদি লিখি সরল, এখানে লিখলাম দন্ত স ম এর সাথে যুক্ত হয়েছে সূত্র অনুসারে, আর এজন্য এই দন্ত স তালব্য স তে পরিণত হয়ে যাবে। এর উচ্চারণ হবে সরল, দন্ত স তালব্য স তে পরিণত হয়ে গেল। তো এবার আমরা আরেকটি সূত্র নিয়ে আলোচনা করব। দন্ত স এর পর ত, থ, দন্ত ন, বয়শূন্য র ইত্যাদি থাকলে সমান সমান দন্ত স হয়। তো এখানে লেখা হয়েছে যে দন্ত স এর পর ত, থ, দন্ত ন, র ইত্যাদি থাকলে এই দন্ত স এর উচ্চারণ দন্ত স হবে। আমরা একটা উদাহরণ দিই, যেমন আমরা যদি লিখি সস্তা, তো এর উচ্চারণ হবে সস্তা, সস্তা। তো এখানে এই দন্ত স্বটি স্বতন্ত্র দন্ত স, যার কারণে আমাকে তালব্য স লিখতে হয়েছে। আর এই দন্ত স ত এর সাথে যুক্ত দন্ত স এর উচ্চারণ দন্ত স রয়েছে, ত এখানে তা শেষে দেওয়া হয়েছে। আমরা যদি লিখি বস্তা, এর উচ্চারণ দাঁড়ায় বস্তা। আমরা যদি লিখি সংস্থা, তো এর উচ্চারণ হবে সংস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দন্ত স থ এর সাথে যুক্ত, যার কারণে দন্ত স এর উচ্চারণ দন্ত স রয়ে গেল। জফলা, এই জফলা কিভাবে উচ্চারণ হবে এটি নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। পদের প্রথম বর্ণ, এখানে আমরা লিখেছি পদের প্রথম বর্ণে জফলা থাকলে এবং তারপর
অ অথবা আ থাকলে সমান সমান এ লিখতে হয়। তো এখানে আমরা যে সূত্রটি লিখেছি পদের প্রথম বর্ণের পর পদের প্রথম বর্ণে জফলা থাকলে এবং তারপর স্বর অ অথবা আ থাকলে এ লিখতে হয়। একটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। আমরা যদি লিখি ব্যর্থ, তো এখানে দেখতে পাচ্ছি পদের প্রথম বর্ণে জফলা রয়েছে এবং তারপর র এসেছে, রর সাথে কিন্তু একটা অ থাকে র, যার কারণে এখানে আমাদের লিখতে হবে ব্যর্থ। আমরা যদি লিখি ব্যবস্থা, ব্যবস্থা, তাহলে এখানে দেখতে পাচ্ছি পদের প্রথম বর্ণে জফলা যুক্ত হয়েছে এবং তারপর ব রয়েছে, এই ব এর সাথে কিন্তু একটা অ রয়েছে, ব ব উচ্চারণ করতে গেলে একটা অ চলে আসে ব, যার কারণে এখানে উচ্চারণ হবে ব্যবস্থা, এভাবে উচ্চারণ করতে হবে। পদের প্রথম বর্ণে জফলা থাকলে এবং তারপর রস্যিকার অথবা দীর্ঘিকার থাকলে সমান সমান একার লিখতে হবে। আমরা লিখেছি পদের প্রথম বর্ণে জফলা থাকলে এবং তারপর রস্যিকার বা দীর্ঘিকার থাকলে একার লিখতে হবে। একটি উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। যদি আমরা লিখি ব্যক্তি, তো এখানে দেখা যাচ্ছে প্রথম বর্ণে জফলা এবং তারপরে রস্যিকার রয়েছে, সুতরাং এখানে উচ্চারণ লিখতে হবে ব্যক্তি। আমরা যদি লিখি ব্যতীত, এর উচ্চারণ লিখতে হবে ব্যতীত। পদের মধ্যে বা অন্তে, পদের মধ্যে বা অন্তে জফলা থাকলে সমান সমান যুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। তো এখানে আমরা যে সূত্রটি লিখেছি পদের মধ্যে বা অন্তে জফলা থাকলে যুক্ত বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন আমরা যদি লিখি গদ্য, এখানে আমরা দেখতে পাচ্ছি জফলা পদের শেষে এসেছে, যার কারণে এই যুক্ত বর্ণ দ এর দ্বিত্ব উচ্চারণ হবে, লিখতে হবে গদ্য। এরকম আমরা যদি লিখি পদ্ম, উচ্চারণ হবে পদ্য। তো ভিউয়ার্স, আমরা আজকে যে দুটি বিষয় দেখলাম, একটি হচ্ছে তিনটি স, এই স কখন কিভাবে উচ্চারণ হবে তার কিছু সূত্র আমরা এখানে দেখেছি। এরপর আমরা দেখলাম বাংলা জফলা থাকলে কখন কিভাবে উচ্চারণ করতে হবে। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।